টঙ্গীর মিলগেট এলাকাতে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে হতাহত নেই, সরিয়ে নেওয়া হয়েছে সেখান থেকে পাশের গার্মেন্টসের কর্মীদের। খসড়া টেলিকম গাইডলাইন অনুমোদন পেলে বিপাকে পড়বেন স্থানীয় উদ্যোক্তারা, বলছেন ঝুঁকিতে পড়বে বিনিয়োগ। শতখাকিও থামছে না পেঁয়াজের দর, মৌসুম শেষে কলকাঠি নাড়ছে সিন্ডিকেটের নির্বিকার ভোক্তা অধিকার। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে, আগুন নিয়ন্ত্রণে এনেছে সেখান থেকে ফায়ার সার্ভিসের প্রায় 8টি ইউনিট। সকালে মিলগেট কোঅপারেটিভ সোসাইটি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। মুহূর্তেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে চারপাশ। এতে পাশে থাকা ভবনের গার্মেন্টস কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রাও। ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী জানিয়েছে যে টিন শেড তুলার গুদামে আগুন লাগলে প্রথমে নেভানোর চেষ্টা করে সেখানকার স্থানীয়রা। পরে খবর পেয়ে টঙ্গী সহ আশেপাশের ফায়ার সার্ভিসের প্রায় 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলের কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় দূর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। রাস্তার দুই পাশে ট্রাকগুলোর কারণে ফায়ার সার্ভিস জামে পড়ে যায়, এই কারণে আপনার মূলত দেরি হয়। কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, ফায়ার সার্ভিস আসা যাওয়া যে সুবিধাগুলি করে দেওয়ার জন্য। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই আমাদের সহকর্মীর মাধ্যমে। আমাদের সহকর্মী পলাশ প্রধান সেখানে আছেন। পলাশ, এই আগুনের আসলে সূত্রপাতটা কিভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো ধারণা পাওয়া গেছে কিনা আনুমানিক? আমি যদি একটু প্রাথমিকভাবে যদি ক্ষয়ক্ষতির পরিমাণ বলি, সেক্ষেত্রে বলবো যে এটি একটি তুলা অর্থাৎ চায়না রপ্তানি করতো তারা, সেটি মূলত এখানে এই গোডাউনগুলো আসলে এখানকার যারা রয়েছে তারা বলছে কয়েক কোটির পরিমাণ হবে, কারণ এখানে এই তুলাগুলো মূলত আমদানি রপ্তানি করা হতো। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা বলছে যে এই যে ক্ষতি পরিমাণ এটি আসলে তদন্ত ছাড়া আসলে বলা যাবে না আসলে কি পরিমাণে ক্ষতি হয়েছে। তবে এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এটি শুধু নতুন ঘটনা নয়, এটি কিন্তু আসলে প্রায় সময় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই মিলগেট এলাকায় কয়েক হাজার এই তুলার গোডাউন রয়েছে, যে কারণে আমরা কিন্তু প্রায় সময় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখে থাকি। তবে শীতকালীন সময়টি সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। তবে এখানে যে দোকানিগিরা ছিল, যেভাবে আসলে এই গুদাম ঘরগুলি তৈরি হয়, এখানে কিন্তু কোনোটারই কিন্তু আসলে স্মৃতি আসলে তাদের যে ফায়ার সেফটি বা অনুমোদন তেমন কিন্তু বেশ কিছু নেই, যে কারণে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরপরই কিন্তু আসলে তাদের যে মালামালগুলো সেগুলো কিন্তু তাদের ছাই হয়ে যায় তাদেরই কারণে অধিকাংশ সময়। তবে ফায়ার সার্ভিস বলছে অধিকাংশ সময় তাদেরকে নোটিশ করা হলেও তারা যে ফায়ার সেফটি যেটি রয়েছে সেই ফায়ার সেফটিতে কিন্তু আসলে তেমন কোনো গুরুত্ব না দেওয়ার কারণে এই ঘটনাগুলি ঘটে। তবে টঙ্গী ফায়ার স্টেশন এবং ঢাকা থেকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা কিছুক্ষণ আগেই এটি নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। এখন চলছে ফায়ার সার্ভিসের ডাম্পিং কাজ, সেটি বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। ফায়ার সার্ভিস বলছে যে যেহেতু তুলা রয়েছে, যে কারণে আসলে আরো রাত্রিকালীন সময় তাদের কার্যক্রম চলতে পারে এমনটা কিন্তু বলছিল। তবে এখানে কিন্তু পানির সমস্যার কারণে মূলত এই ডাম্পিং কাজ এবং নিয়ন্ত্রণের কাজটা অনেকটি সময় লেগেছে, এমনটাই জানিয়েছে ফায়ার সার্ভিস। পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রস্তাবিত টেলিকম গাইডলাইন এবং অধ্যাদেশ অনুমোদন পেলে বিপাকে পড়বেন স্থানীয় উদ্যোক্তারা, ঝুঁকিতে পড়বে তাদের বিনিয়োগ, বাড়বে সেবা প্রাপ্তির খরচ। টেলিকম রিপোর্টারদের সংগঠন TRNB আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন যে এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে সরকারি প্রতিষ্ঠান টেলিটক এবং BTCL। দেশীয় উদ্যোক্তারা অভিযোগ করেছেন যে নতুন নীতিমালায় বিদেশি মালিকানাধীন মোবাইল অপারেটরদের স্বার্থ রক্ষা করা হচ্ছে, এতে আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে উঠবে। মূল প্রবন্ধে বলা হয়েছে যে নতুন নীতিমালার লাইসেন্স ফি বাড়বে, ট্রান্সমিশন নেটওয়ার্ক সেবা চলে যাবে বিদেশি কোম্পানির দখলে, ইন্টারনেট ব্যান্ডউইথের বাজার বহুজাতিক কোম্পানির হাতে জিম্মি হয়ে পড়বে, বাড়বে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার মূল্য। আলোচকরা অভিযোগ করেছেন এ সময় যে নতুন নীতিমালায় বিটিআরসির স্বাধীনতা খর্ব হবে, পরিণত হবে সুপারিশকারী সরকারি সংস্থায়, বাড়বে রাজনৈতিক প্রভাবও।
উদ্যোক্তারা বলছেন যে তাদের স্বার্থ সুরক্ষা না পেলে আইনি পদক্ষেপ নেবেন তারা। ইন্টারনেট হচ্ছে মৌলিক অধিকার, অন্যদিকে আবার আপনারা এই মৌলিক অধিকারকে খর্ব করার জন্য বিভিন্ন রকম কাজ করছেন। তাহলে দ্বৈত নীতি তো আর চলতে পারে না, নীতিটা একটা হওয়া উচিত। বিদেশি কোম্পানিকে এনে বিনিয়োগ করে আবার একটা পার্সেন্টেজ বিদেশে দিয়ে দিই, এটি আসলে বোঝার বিষয়। প্রতি বছরই নভেম্বর ডিসেম্বরে বেড়ে যায় পেঁয়াজের দর। গত 2 বছর ধরে সেঞ্চুরি ঘর ছুঁয়েছে। এই সময়ে দর বৃদ্ধির আসলে মূল কারণটা কি? ব্যবসায়ী এবং কৃষকরা বলছেন যে হালি পেঁয়াজের মৌসুম শেষের দিকে, অন্যদিকে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসতে অপেক্ষা করতে হবে 1.5 থেকে 2 মাস। বন্ধ রয়েছে আমদানিও, তাই বেড়েছে ঝাঁজ। জোরালো অভিযোগ, মৌসুম শেষে সুযোগ নিচ্ছে সিন্ডিকেট। নেপথ্যে কলকাঠি নাড়ছে আমদানিকারকরা। পাবনা সুজানগরে বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ। ব্যস্ত সময় পার করছেন কৃষক। এখনো 1.5 থেকে 2 মাস সময় লাগবে এই পেঁয়াজ বাজারে উঠতে। বীজতলা তৈরির টাকা জোগাড় আর মৌসুম শেষে লোকসানের শঙ্কা, তাই আগেভাগেই মজুদ বিক্রি করে দিয়েছে কৃষক। আমি মুড় কাটা লাগাইছি হচ্ছে 1 পাহে, এটা উঠবার মাস ধরে পরে। তাদের কামলা, বিভিন্ন সার, বীজ এগুলোর জন্য অর্ধেক পেঁয়াজ তখন বিক্রি করে দিয়েছে। কৃষকের ঘরে পেঁয়াজ নেই, তাই এখন বাজারটা একটু বৃদ্ধি হলে পরেও এই পেঁয়াজটা যখন উঠবে তখন বাজারটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। একই চিত্র রাজবাড়ী আর ফরিদপুরেও। আড়তেও নেই তেমন সংগ্রহ। কদিনের ব্যবধানেই 70 টাকা দরের এই নিত্যপণ্যের দাম পার করেছে শতকের ঘর, বলছেন পাইকাররা। আগের মতন পেঁয়াজ নাই, পেঁয়াজ একটু কমছে দেয়, একটু দাম বাড়ছে। বাজারে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ না থাকাতে আমরা তো পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে কিনতে পারতেছি না। রাজধানীর আড়তে অবশ্য সরবরাহে ঘাটতি নেই, তবে তাতেও লাগাম টানা যায়নি ঊর্ধ্বগতির। আড়তদারদের মতে হালি পেঁয়াজের মৌসুম শেষ পর্যায়ে, অন্যদিকে বন্ধ রয়েছে আমদানি, তাই বাজারে নতুন জাত না উঠলে দর কমবে না। বাজারও পেঁয়াজ পাওয়া যায় না, পেঁয়াজ শর্ট হয়ে গেছে। এই দেওয়ার না আসার কারণে বাজারে পেঁয়াজ শর্ট হয়ে গেছে, ওই জায়গায় দাম বেশি। প্রতি বছরই নভেম্বর ডিসেম্বরে বাড়তি থাকে পেঁয়াজের দর। গেল 2 বছরেও সেঞ্চুরি পার করেছে দাম, কিন্তু বাজার নিয়ন্ত্রণে নেই কার্যকরী পদক্ষেপ। অভিযোগ ক্ষুব্ধ ক্রেতাদের। বলছেন প্রতি বছরই এ সময় সুযোগ নিয়ে থাকে সিন্ডিকেট আর রসদ জুগিয়ে থাকে আমদানিকারকরা, অথচ বাজার তদারকির দায়িত্ব যাদের, সেই ভোক্তা অধিকার অধিদপ্তর এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ছে, টাকা বেশি হইতেছে, অন্তত পেঁয়াজ কিনবো কেমনি? এটা তো মনে করেন যে সিন্ডিকেট ব্যবসার মতন হয়ে গেল। অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। কেন বাড়তেছে? কেন মাল দেখেন দুনিয়া টাল করা, কিন্তু বাড়াইলো কে? বছরে পেঁয়াজের বার্ষিক চাহিদা 25 থেকে 27 লাখ টন। 21 লাখ টন দেশীয় উৎপাদন দিয়ে পূরণ করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। পাবনার নগরবাড়ি নদীবন্দরে আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। সকালে কমপ্লেক্স উদ্বোধন করেছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত এই নৌবন্দরে তৈরি হয়েছে প্রায় 160 মিটার কংক্রিটের জেটি, টার্মিনাল, ওয়্যারহাউস। খুব দ্রুততম সময়ে পণ্য লোড আনলোডের ব্যবস্থা রাখা হয়েছে এখানে। 563 কোটি টাকা ব্যয়ে 36 একর জায়গার উপর 2018 সালে নগরবাড়ি ঘাটে যমুনা নদীর পাড়ে শুরু হয়েছে নদীবন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের কর্মযোগ্য। 4 বছর মেয়াদী প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের জুনে, তবে ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতা সহ নানা জটিলতা থাকায় মেয়াদ বাড়ানো হয়েছে 2 বার। ব্রাহ্মণবাড়িয়ার লালপুরের মিঠা পানির চেপা শুটকির সুখ্যাতি এখন দেশ ছাড়িয়ে বিদেশে। মেঘনাপাড়ে দেশীয় পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে কেমিক্যাল মুক্ত এই শুটকি। মিঠা পানির মাছের শুটকির চাহিদাও বাড়ছে দিন দিন। রফতানি করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রাও। খুব সহজ শর্তে ঋণ পেলে ব্যবসায় আরও প্রসার ঘটানো সম্ভব বলে মনে করেন উৎপাদনকারীরা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লালপুর শুটকি পল্লী। মেঘনা নদীর তীরে শুটকি উৎপাদন চলছে প্রায় 100 বছর ধরে। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত চলে কর্মযজ্ঞ। সকাল থেকে বিকেল অবধি কাজ করেন শ্রমিকরা। শতাধিক মাচায় তাজা মাছ শুকিয়ে তৈরি হয় শুটকি।
জেলার মেঘনা, তিতাস, পাগলা নদী ছাড়াও সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী ও নেত্রকোনা সহ হাওর অঞ্চল থেকে মাছ কিনে আনেন মহাজনরা। কেমিক্যাল ছাড়া রোদে শুকিয়ে মিঠা পানির দেশীয় জাতের মাছ দিয়ে তৈরি হয় শুটকি। এখানকার চ্যাপা শুটকির কদর সবচেয়ে বেশি, যার সুখ্যাতি দেশ পেরিয়ে বিদেশেও। রফতানি হচ্ছে ভারত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অনেক কানে পাইকার আসে, আসলে জাহাজিরা দরকার এদের কাছে আমরা এটা বিক্রি করি। কোনো কেমিক্যাল জাতীয় কোনো জিনিস আমরা শুটকিতে ব্যবহার করি না। আমরা কিছু লবণ দিই মানে মাছটা যাতে ওই না পচে আর কি। শীতলটা আমরা যখন শুটকিগুলা শুকাই কিছুদিন খোলাতে রাখার পরে এগুলা আমরা নদী থেকে ধুয়ে আনি আমাদের কলস আছে, ওই কলসে ভরণ লাগে। এটা সাইজ আছে, সাইজ অনুযায়ী বিভিন্ন মাছে বিভিন্ন দাম আর কি। সর্বোচ্চটা আপনি 1200 টাকা কেজি, যেটা একটু সাইজ ভালো আর কি, এটা 1200। এর থেকে আবার 300 টাকা ধরে 1200 টাকা পর্যন্ত আছে। প্রথমে নদী থেকে মাছ ধরে তা আকার অনুযায়ী আলাদা করা হয়। লবণযুক্ত ও লবণ ছাড়া দুই ধরনের শুটকি তৈরি হয় এখানে। উৎপাদনকারীরা জানান, সহজ শর্তে ঋণ পেলে ব্যবসা আরও প্রসার ঘটানো সম্ভব। ভাদ্র মাসের 20 তারিখ বান্ধা শুরু করি, পরে আবার এমন 20-25 দিন লাগে প্রত্যেক জনের একটা খোলা বান্ধার পরে আবার 20-25 দিন পর থেকে আমাদের দুর্গাপূজার পর মাছ পড়ে, তখন থেকে আমরা আবার মাছ তুলি। যদি আমাদের সহজ কোনো উপায়ে আমাদেরকে একটা মৎস্য লোন দিত, তাহলে আমাদের সবচেয়ে বেশি উপকৃত হতো। বিশ্বের অনেক দেশে গেছে, কিন্তু শুটকি সুনাম আছে, কিন্তু আমাদের কোনো প্রফিট নাই, আমাদের কোনো সুনাম নাই। আমরা দিনমজুরি আছি। আমাদের শুটকি হচ্ছে মিঠা পানির মাছের কারণে আমাদের শুটকির খুব চাহিদা হলো। জেলা মৎস্য কর্মকর্তা জানান, লালপুরে শুটকির প্রসারে কাজ করছে তারা। পাশাপাশি শুটকি উৎপাদনকারীদের সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ার বিষয়ে আলোচনার আশ্বাস দেন। ব্যাংকিং সেক্টরে যে ঋণ প্রদান করে থাকে, এখানে কিছু ক্রাইটেরিয়া থাকে, ওই ক্রাইটেরিয়া ফুলফিল করা সম্ভব হচ্ছে না ওদের পক্ষে। আমরা একটা উদ্যোগ নিব সামনে, যেন সহজ শর্তে তাদেরকে ঋণ দেওয়া যায়। লালপুরের মেঘনার তীরে চ্যাপা ও শুকনা দুই ধরনের শুটকি তৈরি হয়। প্রতি বছর এই পল্লী থেকে বাজারজাত করা হয় প্রায় 100 কোটি টাকার শুটকি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এবার জানিয়ে দেবো আপনাদেরকে সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর। গত সপ্তাহে নিম্নমুখী ধারায় ছিল পুঁজিবাজার। সপ্তাহের ব্যবধানে ডিএসসির সূচক কমলেও গেল সপ্তাহে কিন্তু সার্বিক লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে, তবে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। একই চিত্র কিন্তু দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকেও। প্রথমে ডিএসসির খবরাখবর এক নজরে একটু জানিয়ে দিতে চাই আমরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক প্রায় 154 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 4967 পয়েন্টে কমেছে ডিএসসিএস এবং ডিএসসি 30 সূচকও। গেল সপ্তাহে সার্বিক লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে, হাতবদল হয়েছে 2222 কোটি টাকার শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 2286 কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 40টি, কমেছে 340টি এবং অপরিবর্তিত রয়েছে মাত্র 9টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে ডিএসসিতে শীর্ষে ছিল আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। হাতবদল হয়েছে এই কোম্পানিতে 24 কোটি 29 লাখ টাকার শেয়ার এবং প্রায় 23 কোটি 89 লাখ টাকা কিছু বেশি লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট এবং তৃতীয় অবস্থানে রয়েছে অরিয়ন ইনফিউশন। একই সাথে আমরা একটু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সিএসসিতে মূল সূচক যেটি সিএসপি, সেটি কিন্তু 2.29% কমে দাঁড়িয়েছে 13,958 পয়েন্টে, কমেছে 29টি সূচকও। লেনদেন হওয়া 300টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 67টি, কমেছে 212টি এবং অপরিবর্তিত রয়েছে মাত্র 21টি কোম্পানির শেয়ারের দর। সিএসসিতে গত সপ্তাহের লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল অরিয়ন ইনফিউশন, মোট 28 কোটি 69 লাখ টাকার শেয়ার হাতবদল করেছে এই কোম্পানিটি 16 কোটি 83 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে। এর পরের অবস্থায় রয়েছে খান ব্রাদার্স, পিপি ওভেন এবং তৃতীয় অবস্থানে ছিল ফাইন ফোর্স লিমিটেড। সদস্যপদ নবায়নের নামে পদে পদে হতে হয় হয়রানি, এতে ব্যাহত হচ্ছে মুদ্রা বাজারের স্বাভাবিক কার্যক্রম, এমন অভিযোগ তুলেছে ব্যবসায়ীদের সংগঠন মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে এই সংগঠনটির বার্ষিক সাধারণ সভা। সেখানে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে লাইসেন্স নবায়নের সময় অ্যাসোসিয়েশনের নেতারা সময় ক্ষেপণ করেন, আমলাতান্ত্রিক জটিলতায় কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়। সেখানে ছাড়পত্র চাইতে গেলে নানা ধরনের কাগজপত্র দাখিলের অজুহাত তোলা হয়। বলা হয়েছে সংগঠনের অফিস স্পেস কেনার নামে
টাকা দিতে বাধ্য করা হচ্ছে লাইসেন্স নবায়নের সময়। প্রান্তিক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা বলছেন যে গেল 1 বছর ধরেই মন্দা চলছে পর্যটন ব্যবসা, তার প্রভাবে সংকুচিত হয়েছে মানি এক্সচেঞ্জ ব্যবসা। যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের ফলে বাতিল করা হয়েছে 5,000-এরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট। এই ভোগান্তিতে পড়েছে দেশটির লাখ লাখ মানুষ। শুক্রবার 40টি প্রধান বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটের সংখ্যা 10% কমানোর ঘোষণা দেন দেশটির পরিবহন মন্ত্রী শন ডাফি। এরপর থেকেই বাতিল করা হয়েছে একের পর এক ফ্লাইট। বিশৃঙ্খলা তৈরি হয়েছে সম্পূর্ণ শিডিউলে। এয়ারপোর্টগুলোতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা গেছে যাত্রীদের। প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ ঝাড়ে ভুক্তভোগীরা। যুক্তরাষ্ট্রে শাটডাউনের পেরিয়ে গেছে 1 মাস। এই সময়ের মধ্যে ছুটিতে পাঠানো হয়েছে প্রায় 9 লাখ ফেডারেল কর্মীকে। বেতন ছাড়াই কাজ চালিয়ে গেছে 20 লাখ মানুষ। খাদ্য, বিদ্যুৎ, সামরিক সব খাতেই সরকারি চাকরিজীবী সহ দেশ জুড়ে ভুগছে লাখ লাখ সাধারণ মানুষ। এরই জেরে শুক্রবার ঘোষণা আসে দেশটির অন্তত 40টি ব্যস্ত বিমানবন্দরে কমানো হবে অভ্যন্তরীণ ফ্লাইটের সংখ্যা। এতে প্রতিদিন বাতিল হতে পারে গড়ে 1800 ফ্লাইট। দৈনিক 2.5 লাখের বেশি আসন কমে যাবে। শাটডাউন দ্রুত শেষ না হলে বিমান সংস্থাগুলোকে 20% পর্যন্ত ফ্লাইট কমানোর নির্দেশ দেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়। ঘোষণার দিনই বাতিল হয় লাগার্ডিয়া, কেনেডি, শিকাগো, ডেনভার সহ বিভিন্ন এয়ারপোর্টের অন্তত 1000 ফ্লাইট। শনিবারও বাতিল হয়েছে কমপক্ষে 700 ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করেন বহু মানুষ। অনেকে ফিরে যান হতাশ হয়ে। সোমবার পর্যন্ত তাদের কোনো ফ্লাইট নেই। এটা অত্যন্ত ঝামেলার ব্যাপার। এখন বিমার মাধ্যমে টাকা ফেরত নেওয়ার বা দ্রুত কোনো ফ্লাইট ধরার চেষ্টা করব। আমি চাই এই শাটডাউন তাড়াতাড়ি শেষ হোক। কর্মীরা বেতন পাচ্ছে না, এ নিয়ে সবাই অনেক ক্ষুব্ধ। আমি সত্যি হতবাক। এটা নিঃসন্দেহে রিপাবলিকানদের তৈরি করা শাটডাউন, ডেমোক্র্যাটদের নয়। মানুষের স্বাস্থ্য, কল্যাণ আর বিমা সুবিধা বন্ধের বিরোধিতা করা একেবারে যৌক্তিক, আর শাটডাউনের পুরো ব্যাপারটাই বিরক্তিকর। প্রশাসন জানিয়েছে মূলত এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সংকটেই বাতিল করা হচ্ছে এসব ফ্লাইট। বেতন না পাওয়ায় অনেক কর্মী যাচ্ছেন ছুটিতে, অনেকে আবার জীবিকার তাগিদে ঝুঁকছেন অন্য কাজে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।